কাছের মানুষের মৃত্যুর পরও দেখতে যেতে না পারা কষ্টের, বললেন প্রধানমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। 4.5% বেড়ে একদিনে শনাক্ত 3141 জন। দরিদ্রদের মাস্ক দিতে স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানদের প্রতি আহ্বান। বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সর্বস্তরের শেষ শ্রদ্ধা। বনানী কবরস্থানে চিরশয়ান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। গোপালগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন। করোনা মোকাবেলায় পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার পরামর্শ। খাদ্যাভ্যাস পরিবর্তনে কার্যকর নীতি ও প্রচারাভিযানের সুপারিশ। এবং ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে রয়েছে। করোনা আক্রান্তদের সেবা দেয়া তরুণ চিকিৎসক তনুজিৎ বণিকের কথা। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে থাকছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষজ্ঞ মতামতের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। অস্বাভাবিক পরিস্থিতির কারণে কাছের মানুষগুলোর মৃত্যুর পরও তাদের দেখতে যেতে না পারা কষ্টের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আওয়ামী লীগ পরিবারের কর্মী মারা গেলেও পাশে থাকা হয়, অথচ মোহাম্মদ নাসিম আর ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর পরও তাদের পাশে থাকা যায়নি। করোনার সারা দুনিয়ায় আতঙ্ক ছড়িয়েছে উল্লেখ করে তিনি আবারও দেশের মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বলেন, যে এলাকায় সংক্রমণ বেশি সেখানে লকডাউন করা হচ্ছে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এবং ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিনের পরীক্ষিত আর কাছের মানুষ হিসেবে পরিচিত এ দুজন রাজনীতিক, অথচ করোনার অস্বাভাবিক পরিস্থিতির কারণে শেষ বিদায়ে তাদের চোখের দেখা পর্যন্ত দেখতে পারলেন না। জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনের শোক প্রস্তাবে সেই বেদনায় ঝরল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে। সারা বিশ্বটাই যেন কেমন একটা অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করলো। এমনই অস্বাভাবিক যে আমাদের আওয়ামী লীগ যখনই আমাদের এমনকি একটা যে কোনো একজন কর্মী মারা গেলেও আমরা সবাই ছুটে গেছি, তার জানাজা পড়া, সেখানে একটু ফুল দেওয়া, পরিবারের সাথে দেখা করা। কিন্তু এমন একটা অস্বাভাবিক পরিবেশ যে আমরা এবার সেটা করতে পারলাম না। শোক প্রস্তাবে সংসদ নেতার বক্তব্যে এ দুজন রাজনীতিক নিয়ে নিজের স্মৃতিচারণ করলেন শেখ হাসিনা। রাজনীতি করতে যে সবসময় নাসিম ভাই আমার পাশে পেয়েছি, যারা যে কয়টা মানুষ সবসময় আমার খুব পাশে থেকেছে, প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিয়েছে, সেই দুজন মানুষকে একই দিনে হারালাম। যেহেতু আমি আসার পর থেকে রাজনীতি এবং যখন থেকে আমি এমপি হয়েছি, যখন বিরোধী দলে ছিলাম বা সরকারি দলে ছিলাম, সবসময় আব্দুল্লাহ সাহেবই দেখাশোনা করতেন। কাজে তার এই মৃত্যুটাও আমাদের জন্য বিরাট ক্ষতি। আসলে আমার জন্য খুব কষ্ট হচ্ছে বলতে, যেভাবে সবাইকে হারানো খুবই দুঃখজনক। করোনা মোকাবেলায় আবারও দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। সংক্রামক যাতে না হয়, এই সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য সবাইকে একটু স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা যেমন আমাদের দেশবাসীকে বলছি, পাশাপাশি এটাও তো বাস্তবতা যে আমাদের মানুষগুলিকে এখন করোনার ভয়ে তাদেরকে তো আমরা না খাওয়ায় মারতে পারি না। তাদের বেঁচে থাকার ব্যবস্থা তো আমাদের নিতে হবে, তাদের জীবন যাত্রাটা যে চলে সেটা তো আমাদের করতে হবে। দুজন বর্ষিয়ান রাজনীতিক ছাড়াও করোনাকালে মৃত্যুবরণ করা মানুষদের জন্য 1 মিনিট নীরবতা পালন শেষে জাতীয় সংসদে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
একদিনে ৩,১৪১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার শনিবারের চেয়ে 4.5% বেশি। এ সময় মারা গেছেন 32 জন। এসব তথ্য জানিয়ে মানুষকে মাস্ক দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দরিদ্র মানুষের কাছে কমপক্ষে 2টি করে পুনঃব্যবহারযোগ্য মাস্ক পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী সংগঠন, উন্নয়ন সহযোগী জনপ্রতিনিধি এবং বিত্তবানদের অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত চকরমালিথার রিপোর্টে। বাংলাদেশে করোনার নমুনা পরীক্ষা 5 লাখ ছাড়ালো। চীনের উহানে করোনা ছড়িয়ে পড়ার পর 21শে জানুয়ারি থেকে দেশের নমুনা পরীক্ষা শুরু করে আইইডিসিআর। 146 দিনে 5,14,065টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। গড়ে প্রতিদিন 3,581টি করে। এসব পরীক্ষায় মোট আক্রান্ত শনাক্ত 87,520 জন। শনাক্তের হার 17.45। বুলেটিনে মাস্ক পরা নিয়ে জনগণের প্রতি বিশেষ আবেদন জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা। যার যার অবস্থান থেকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করুন। নিজের প্রতি দায়িত্বশীল হন। পরিবারের সকল সদস্যকে উদ্বুদ্ধ করুন। সকল স্বেচ্ছাসেবী সংগঠন, উন্নয়ন সহযোগী, জনপ্রতিনিধি, বিত্তশালী সকলের প্রতি অনুরোধ করব, দেশের সকল মানুষের কাছে কমপক্ষে 2টি পুনঃব্যবহারযোগ্য মাস্ক পৌঁছে দিন এবং মাস্ক পরতে উদ্বুদ্ধ করুন। সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলুন। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, একদিনে হটলাইনে কলের সংখ্যা 1,75,314, নমুনা সংগ্রহ 14,690, পরীক্ষা 14,505, নতুন শনাক্ত 3,141, শনাক্তের হার 21.65%। 24 ঘন্টায় মারা গেছেন 32 জন, সুস্থ 903। দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত 87,520, চিকিৎসাধীন 67,619 জন, সুস্থ 18,730, মৃত্যু 1,171, কোয়ারেন্টাইনে 61,814 এবং আইসোলেশনে 9,758 জন। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,141 জন। শনাক্তের হার 21.65%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। এ পর্যন্ত 1,171 জন। 32 জনের মধ্যে 20 জন মারা গেছেন হাসপাতালে, 11 জন বাড়িতে এবং 1 জন হাসপাতালে আনার পথে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিনে বিশ্লেষণ। দিনের বুলেটিনে সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নুরুন্নবী লাইজু বলেছেন, করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পরীক্ষা আরও বাড়াতে হবে। মানুষকে সচেতন করতে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট এই চিকিৎসক। যেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শনাক্তের পরিমাণ বা পরীক্ষার পরিমাণটি আরও বাড়াতে হবে এবং সেজন্য রংপুরে আরও পিসিআর মেশিন স্থাপন করা দরকার। সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা আছে সেটিকেই সম্পূর্ণ মনে করার কোনো সুযোগ নেই। মানুষের মধ্যে এটি ধারণা হয়েছে যে করোনা একটি রোগ, এটা ভয়াবহ রোগ, এটি ঠিক আছে, কিন্তু এটি মোকাবেলার জন্য মানুষের করণীয় কি সে বিষয়টি সামাজিকভাবে সকলের কাছে তুলে ধরা দরকার। তবে এই সব বিষয়ে আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি এবং সঙ্গে সঙ্গে চিকিৎসকদের ভূমিকাও অগ্রগামী থাকতে হবে। যে সমস্ত রোগী ইতিমধ্যেই সংক্রমিত হয়ে গেছে তাদের ব্যবস্থা নেওয়া এবং যারা সাইন সিমটম বেশি নিয়ে আসছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া, এই সব ব্যবস্থাগুলোকে যদি সমন্বিতভাবে নেওয়া হয় তাহলে আমার ধারণা এই বিভাগ সহ সারা বাংলাদেশেই করোনার ছড়ানো এবং করোনার প্রাদুর্ভাবটা কমে আসবে। চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। সকালে 2 দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক সচিব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানান মোহাম্মদ নাসিমের প্রতি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বিদায় মুক্তিযোদ্ধা, বিদায় নেতা, বিদায় সকলের প্রিয় নাসিম ভাই। ভাইডাকেই যিনি ছিলেন সকলের অন্তরের, যার স্নেহ মমতায় আপন করে নিয়েছিলেন অগণিত নেতাকর্মী সমর্থকদের। বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান সামরিক সচিব। এরপর আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানান মোহাম্মদ নাসিমের প্রতি।
স্মৃতিচারণ করেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনের, যেখানে দলের জন্য ত্যাগ স্বীকারে বিন্দুমাত্র দ্বিধা করেননি। কঠিন সময়ে আগলে রেখেছিলেন নীতি আদর্শকে। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে, গণতন্ত্র ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন পুরোধা। যে মোহাম্মদ নাসিমের এই প্রয়াণ, এটা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি শুধু ক্ষতি নয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় ক্ষতি হলো, যেটা অপূরণীয় ক্ষতি। কখনো তার পা ভেঙেছে, বিএনপি জামাত জোট সরকারের নির্যাতনে তার হাত ভেঙেছে। তিনি দীর্ঘদিন বারবার কারা নির্যাতিত হয়েছেন, কিন্তু তিনি আপোস করেননি। এর আগে সকালে হাসপাতাল থেকে ধানমন্ডিতে নিজ বাসভবনে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সোবাহানবাগ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় সিরাজগঞ্জের লক্ষ মানুষের প্রতি একটি অনুরোধ করতে চাই। আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই। আপনারা অনেক অনুরোধ করেছিলেন আমার বাবাকে সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই দুঃখ সারা জীবন থাকবে। বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় নামাজে জানাজার পর তাকে দাফন করা হয় বনানী কবরস্থানে। মিলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। অসুস্থ অবস্থায় রাজধানী সিএমএইচে নেয়ার পথে শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও জাতীয় সংসদের স্পিকার। চট্টগ্রামে জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক ডাক্তার সাদিকুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েকদিন ধরে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে সেখানেই তার মৃত্যু হয়। কোভিড-19 আক্রান্ত হয়ে এ নিয়ে চট্টগ্রামে 6 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এবার অন্যান্য সংবাদ। Incept hearts up to the frontliners. অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়িতে রেখে হাসপাতালে কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা দিয়ে গেছেন ডাক্তার তনুজিৎ বণিক। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকার পরও পেশাগত দায়িত্ব থেকে পিছিয়ে আসেননি তিনি। অকুতভয় এই তরুণ চিকিৎসককে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি গ্রামে 1990 সালে জন্ম তনুজিৎ বণিকের। কাপড় ব্যবসায়ী বাবার স্বপ্ন পূরণে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে 2017 সালে এমবিবিএস পাশ করেন তিনি। ডাক্তার তনুজিৎ বর্তমানে কোভিড আক্রান্তদের সেবায় গঠন করা বেসরকারি সাজেদা হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জকে হটস্পট ঘোষণার পর থেকে কোভিড আক্রান্তদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। রোগী আসার সাথে সাথে আমরা রোগীটাকে রিসিভ করছি। হ্যাঁ, আমাদের ডক্টর প্লাস নার্স এবং আমাদের যে আদার্স যে সাপোর্ট স্টাফ, আমরা টিম ওয়াইজ আমরা গিয়ে রোগীটাকে রিসিভ করছি। রিসিভ করে তার একটা ট্রিটমেন্ট প্ল্যান আমরা তৈরি করে ফেলছি। পাশাপাশি আমাদের যে কনসালটেন্ট স্যার আছে, হ্যাঁ, স্যারদের সাথে আমরা কথা বলি, হ্যাঁ, যার যেন সম্পূর্ণ কোনো রকম কোনো যেন ঘাটতি না থাকে সেটা আমরা পুরোপুরিভাবে আমরা মেনটেন করার চেষ্টা করছি। শুধু আক্রান্তদের সেবাই নয়, স্বজনরা যাতে আতঙ্কে না থাকেন সেজন্য দিনরাত টেলিফোনে রোগীদের স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন ডাক্তার তনুজিৎ বণিক। স্ত্রীকে অন্তঃসত্ত্বা রেখে কাজে যোগ দেওয়া এই চিকিৎসক এখন এক ছেলে সন্তানের বাবা। এটা একটা মারাত্মক ছোঁয়াচে রোগীটা আমরা সবাই জানি। আর সেক্ষেত্রে যেটা দেখা গিয়েছে আসলে রোগটা তো কোনো চিকিৎসা আসলে ওরকমভাবে আসলে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তো ওই ভয়ভীতির থেকে সবচেয়ে যে বড় জিনিসটা কাজ করছে তা হচ্ছে আসলে আমাদের একটা বিবেকের একটা ডাক, যে রোগীর জীবন বাঁচানো। এই যে পরিস্থিতিতে যদি আমরা ডাক্তাররা যদি এসব রোগীদের পাশে না দাঁড়াই, আমরাও যদি হাত গুটিয়ে বসে যে আসলে রোগীদের এটা এজ এ ডাক্তার হিসাবে আসলে এটা আমাদের সাথে যায় না। তো ওই হিসাবে আসলে রোগীর যেখানে জীবন মরণের প্রশ্ন, সেখানে আসলে আমার এই ভয়ভীতিটা আসলে এখানে একটা তুচ্ছ ব্যাপার। করোনা যুদ্ধে এই সম্মুখসারী যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস আপ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।
এবার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সংবাদের এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন শাকের আদনান। সরাসরি তার কাছে যাচ্ছে। আদনান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ হৃদয়। আসলে করোনা পরিস্থিতি নিয়ে আসলে একটি বিশেষ তথ্য আপনাদের এখন জানাতে চাচ্ছি। সেটি হচ্ছে যে করোনা মোকাবিলা জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিছুক্ষণ আগে চ্যানেল আইকে জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে সরকারের কাছে কয়েকটি প্রস্তাবনা সহ একটি সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে এবং সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে শুধুমাত্র সাধারণ ছুটি ঘোষণা করেই সাধারণ মানুষকে ঘরে থাকার কথা বললেই চলবে না, সেই সঙ্গে কারফিউর মতেও কর্মসূচি থাকার প্রয়োজন বলেও তারা মনে করছেন এবং এজন্য আগামীকাল একটি বৈঠক করে এই বিষয়ে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও তারা জানিয়েছেন। এবং আপনারা জানেন যে এই লকডাউন চলছে এবং পূর্ব রাজাবাজারে কিন্তু লকডাউন চলছে এবং সব কিছু মিলিয়ে আসলে কীভাবে এই পরিস্থিতিকে মোকাবেলা করা যায় সেই বিষয়টিতেই তারা বেশি গুরুত্ব দেবেন এবং সুপারিশমালা সরকারের কাছে পাঠাবেন। হৃদয়, আদনান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাকের আদনান। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার অডিটর জেনারেল পদে নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডক্টর নীনা আহমেদ। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন এই ডেমোক্র্যাট প্রার্থী। তিনি প্রথম কোনো অশ্বেতাঙ্গ এই পদে নির্বাচিত হলেন। পেনসিলভেনিয়া থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিওতে সাবিনা হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের লেখাপড়া করেই মূলধারার রাজনীতিতে যোগ দেন বিজ্ঞানী ডক্টর নীনা আহমেদ। যে কজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাজনীতিতে যোগ দিয়েছেন তাদের মধ্যে ডক্টর নীনা আহমেদ অন্যতম। 6 জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের শীর্ষস্থানীয় পদে নির্বাচিত হলেন এই ডেমোক্র্যাট প্রার্থী। 5 লাখ ভোটের উপরে আমি পেয়েছি। যারা আপনারা পেনসিলভেনিয়া বাসিন্দা এবং আমার জন্য ভোট দিয়েছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। আপনাদের সাহায্যতে আমি বিজয়ী। আজকে বাধা ভেঙে একটা দরজা খুলেছি। প্রবাসী বাংলাদেশি সহ কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, ল্যাটিন আমেরিকান, মেক্সিকান সহ সব ধরনের মার্কিন নাগরিকরা নীনা আহমেদের নির্বাচনী প্রচারে যোগ দেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাইকেল ল্যামকে 1,12,000 বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তিনি প্রথম বাংলাদেশি যিনি একটি স্টেটের সর্বোচ্চ পদে ইলেকশন করে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের আরও বেশি মূলধারা নির্বাচনে সম্পৃক্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক উপদেষ্টা ও পেনসিলভেনিয়ার সাবেক ডেপুটি মেয়র ডক্টর নীনা আহমেদ। সাবরিনা হাসান, চ্যানেল আই। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লিলেন ইফাত অটোস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। করোনায় বিশ্বজুড়ে মৃত্যু 4.5 লাখ ছাড়িয়েছে। জ্বর থাকা সবার পরীক্ষা করার ঘোষণা বেইজিং এর। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। কোভিড-19 মোকাবেলায় প্রতিটি মানুষের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অনলাইনে পুষ্টি বিষয়ে নীতি সংলাপে তারা বলেছেন, মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তনের জন্য তথ্য ও জ্ঞান নির্ভর প্রচারের পাশাপাশি কার্যকর পুষ্টি নীতি ও গাইডলাইন প্রয়োজন। জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। বেসরকারি উন্নয়ন সংস্থা এমিনেন্সের উদ্যোগে নিয়মিত অনলাইন আলোচনা, নিউট্রিশন পলিসি ডায়ালগ। এই পর্বের বিষয় বাংলাদেশি কোভিড-19 মোকাবেলা ও পুষ্টি বাজেট। কমিউনিকেশনের যে জায়গাটা আছে এটা নিয়ে আমরা পলিসি লেভেল একটা অ্যানালাইসিস করা দরকার। সেই সাথে সাথে যে কমিউনিকেশনের পুষ্টির জন্য কমিউনিকেশনের সব স্টেক হোল্ডার অ্যানালাইসিসটা করে আমরা একটা অ্যাকশন প্ল্যানে আনা যায় কিনা এবং রিসোর্স মোবিলাইজেশনটা যেন সরকার করেন বা অন্যান্য স্টেক হোল্ডাররা ডোনাররাও করেন, সেটা একটা আন্দোলন শুরু করব। বক্তারা বলছেন, শহরাঞ্চলের উষ্ণায়ন রোধে ছাদ কৃষি দারুণ কার্যকর। এটি দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণেও ভূমিকা রাখে। করোনার সময় মানসিক প্রশান্তিও দিচ্ছে ছাদ কৃষি। আমরা তো বাজার থেকে যে সমস্ত সবজি কিনছি, এখন সেই সবজিগুলোই কিনি যেগুলো বাসায় এসে সাবান পানি দিয়ে ধুয়ে
পরে আবার এমনি ভালো পানি দিয়ে ধুয়ে তারপরে ব্যবহার করতে পারি, আপনার খোসাটা ছাড়াতে পারি। শাক কিন্তু আনতে পারি না, কারণ শাক তো সাবান পানিতে ভিজিয়ে তারপরে খাওয়া যাবে না। ফরচুনেটলি আমাদের ছাদে আমাদের যে অংশটুকু আছে সেই অংশের মধ্যে কিন্তু আমরা ইচ্ছা করে আগেও করেছি, তো কিছুটা শখের এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কলমি শাকের গাছ লাগিয়েছি এবং সেটা থেকেই কিন্তু 4 দিন 5 দিন পর পর কিন্তু আমরা কিছুটা করে কলমি শাক আনছি আর খাচ্ছি। এই ছাদ কৃষি যদি বা রুফ গার্ডেনিং যদি থাকতো বেশি আরো অনেক জায়গায়, তাহলে হয়তো কিছুটা হলেও এটা সাশ্রয় হতো। সংশ্লিষ্টরা বলছেন, খাদ্য পুষ্টির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 22টি মন্ত্রণালয় সম্পর্কিত হলেও পুষ্টি সম্পর্কে ঠিক তথ্য দিয়ে আচরণ পরিবর্তনের মতো কর্মসূচির অভাব রয়েছে। আমি সারাদিন কাজ করছি, আমি পেট ভরে ভাত খাবো, এটা একটা সাইকোলজিক্যাল মেথড, সহজ। কিন্তু সে যদি ভাতের পরিমাণটা কমিয়ে নেয়, সে যদি ওই টাকাটা সে যদি শাকে ব্যবহার করে, তাহলে কিন্তু সে একটা কাঁচামরিচ খায়, তাহলে কিন্তু তার চেহারা পাল্টে যায়। কিন্তু এটা একটা টোটাল মাইন্ডসেট, এটার জন্য অবভিয়াসলি ক্যাম্পেইনের দরকার। এই যে দুধগুলো আমার নষ্ট হচ্ছে, বিক্রি করতে পারছে না, কেন আমি এখন চিন্তা করি না কোনো দানের সাথে কিংবা রিলিফের সাথে আমি দুধের একটা প্যাকেট দিতে পারি? এটা তো এটা উচ্চবিলাসী কোনো থিঙ্কিং, এটা এখন নেসেসিটি, কারণ ওই দুধটা তো বিক্রি হচ্ছে না। সুতরাং আমি যদি এটাকে একটা মেকানিজমের মধ্যে আনতে পারি, সরকারের এই যে কৃষক উৎপাদিত শাক সবজি ফলমূল এগুলোর জন্য সরকার একটা বড় ধরনের ভোক্তা হতে, সেক্ষেত্রে দুটো দিকে সুবিধা হবে। একটা হচ্ছে কৃষকের মূল্যের একটা বড় একটা অংশ কৃষক এখান থেকে মূল্য পাবে, আরেকটা হচ্ছে আমাদের পুষ্টিহীনতা দূর করার জন্য এটা একটা ভালো কাজে। সরকার করোনাকালে দেশে উৎপাদিত কৃষি পণ্যের সবচেয়ে বড় ভোক্তা হতে পারে বলে মন্তব্য করে কৃষি উন্নয়ন কর্মী শায়েক সিরাজ বলেন, এতে ন্যায্য মূল্য নিশ্চিত হবে, পাশাপাশি দুধ ও শাকসবজির মতো পুষ্টিকর খাবার ত্রাণ দিয়ে জনমানুষের পুষ্টির চাহিদাও পূরণ করা সম্ভব। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাজেটে তৈরি পোশাক খাতকে করোনার সময় পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করেন গার্মেন্টস রপ্তানিকারকরা। নগদ সহায়তা, প্রণোদনা ও কর হার কমানো ইতিবাচক বলছে বিজিএমইএ এবং বিকেএমইএ। তবে উৎস কর না বাড়ানোর পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেস তৈরিতে সরকারের সহায়তা চান তারা। মাসুদ শাকিরের রিপোর্ট। বৈদেশিক মুদ্রায় দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক খাত কোভিড-19 ভাইরাসের আঘাতে বিপর্যস্ত। ক্রয় আদেশ বাতিল, নতুন অর্ডার না আসা এবং তৈরি পোশাক জাহাজীকরণ না হওয়ায় নিজেদের ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। এই বাজেটে আমরা খুব ভালো কিছু করতে পারবো, তবে বাজার যদি দাঁড়িয়ে যায় তাহলে হয়তো আমরা আরো ভালো করতে পারবো। এই বাজেট নিয়েও আমরা ভালো করতে পারবো। আমরা এখন অস্থির না, আমরা অস্থির হব না। আমরা এখন চেষ্টা করছি শুধুমাত্র আমাদের শ্রমিক যেন বেকার না হয়ে পড়ে, যে কোনো উপায়ে তাদেরকে টিকিয়ে রাখতে হবে। যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, 5,000 কোটি টাকা উনি প্রণোদনা দিয়েছিলেন দেখেই এখনো কিন্তু ম্যাক্সিমাম শ্রমিক এখন কর্মস্থলে আছে। আগামী জুন পর্যন্ত এটা চলবে। শিল্পের এই কঠিন সময় উৎসকর 0.25% হারে আরো 5 বছর অব্যাহত রাখতে মাননীয় অর্থমন্ত্রীর প্রতি বিজিএমইএর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। দুই সংগঠনই কারখানায় শ্রমিকদের চাকুরি বাঁচানোর চ্যালেঞ্জে আছে বলে জানায়। তারা মনে করে নতুন বাস্তবতায় বেতন কিছুটা কমিয়ে হলেও শ্রমিক ধরে রাখা না গেলে ভবিষ্যতের সুযোগ কাজে লাগানো যাবে না। আমাদের এখন একটাই কাজ, যে আমরা কোনো রকমে বেঁচে থাকতে পারি কিনা, আমরা আমাদের শ্রমিকদেরকে বাঁচাতে পারি কিনা। আমরা এটা কখনোই আমরা চাচ্ছি না শ্রমিকরা বেকার হয়ে পড়ুক, তাদেরকে ছাঁটাই করা হোক। আমার আত্মবিশ্বাস আছে, দু একটা জায়গায় বাজেটে আমাদের যদিও কিছু কথা আছে, আমি মনে করি যে এটাকে মাননীয় প্রধানমন্ত্রী উনি ব্যবসা বান্ধব, আমি আশা রাখি যে বাজেটে যাই পেশ করা হোক না কেন, বাজেট পাশের সময় এর কিছু পরিবর্তন ঘটবে, সেই অপেক্ষায় আমরা আছি। এই মুহূর্তে আমাদের প্রয়োজন অ্যামাজন অথবা আলিবাবার মতো একটি ভার্চুয়াল মার্কেট প্লেস তৈরি করা, যার মাধ্যমে আমরা নিজেদের পণ্য তথা ব্র্যান্ডকে বাজারজাত করতে পারবো। সেই সাথে কোভিড মহামারীর ফলে বাতিলকৃত রপ্তানি আদেশগুলো এই মার্কেট প্লেসের মাধ্যমেও কিন্তু রপ্তানির মাধ্যমে সুযোগ তৈরি করতে পারে। কেনাকাটায় বৈশ্বিক পরিবর্তনের ধাক্কা সামলাতে সরকারের নীতি সহায়তা চায় বিকেএমইএ এবং বিজিএমইএ। মাসুদ শাকির, চ্যানেল আই, ঢাকা। এবার সামিট আন্তর্জাতিক সংবাদ। করোনা
করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মোট মৃত্যু সংখ্যা 4.5 লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত 78,91,000 ছাড়িয়েছে। ভারতে একদিনে প্রায় 12,000 আক্রান্তের রেকর্ড হয়েছে। সংক্রমণ রোধে 3 মিটার দূরত্ব বজায় রাখার নিয়ম নিয়ে নতুনভাবে পর্যালোচনা করছে যুক্তরাজ্য। জ্বর থাকা সবার করোনা টেস্ট করার ঘোষণা দিয়েছে বেইজিং। এবার নিটোল ডাটা বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যানেলের ধারাবাহিক পরামর্শে আজ থাকছে অটিজমের বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের ঠান্ডা মাথায় ঘরে রাখার বিষয়ে পরামর্শ। এ নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়া লাট্রভ ইউনিভার্সিটির রিসার্চ ফেলো প্রফেসর ডাক্তার নুসরত আহমেদ। কঠিন হয়ে যায় যখন আমাদের বাসায় ছোট বাচ্চা থাকে, আর বিশেষত যখন বিশেষ শিশুগুলো থাকে বাসায়, আর আমরা যখন জানি না তাদেরকে নিয়ে কিভাবে সময়গুলো পার করব, তখন ব্যাপারগুলো আরেকটু জটিল হয়ে যায়। সবচেয়ে যেই জিনিসটা বাচ্চাদের জন্য সাহায্য করে সেটা হচ্ছে বাচ্চাদেরকে যদি আমরা ব্যস্ত রাখতে পারতাম, তাহলে দেখা যেত যে ওদের যে অনাকাঙ্ক্ষিত আচরণগুলো যেগুলো আমাদেরকে ডিস্টার্ব করছে সেগুলো এতটা হতো না। এখন ব্যস্ত রাখা বলাটা যত সহজ, সহজ করানোটা একটু চিন্তা সাপেক্ষ। তাহলে ব্যস্ত রাখতে হবে কি দিয়ে? ব্যস্ত রাখতে হবে বাচ্চার পছন্দের জিনিস দিয়ে। আমরা তথাকথিতভাবে যেই জিনিসগুলো আসলে বাচ্চাদেরকে মানা করে থাকি সাধারণত, যেমন এটা ধরো না, এটা করো না, ওই দিকটা থেকে একটু সরে এসে বাচ্চা যেই জিনিসগুলো ধরতে পছন্দ করে, যেই কাজগুলো করতে পছন্দ করে, সেগুলোকে একটু করার সুযোগগুলোকে বাড়িয়ে দিতে হবে। যেমন মনে করুন কোনো বাচ্চা আছে বারবার হয়তো জগ থেকে পানি ঢেলে ফেলে দেয়, সেই বাচ্চাকে আমরা বোঝা যাচ্ছে যে তার পানি পছন্দ, তাহলে আমরা কি করতে পারি? পানি দিয়ে খেলার কিছুটা সময় তৈরি করে দিতে পারি। পাশাপাশি বাচ্চার জন্য যদি একটা নিশ্চিত রুটিন করে দেয়া যায়, শিশু সংক্রান্ত যে দায়িত্বগুলো আছে এগুলো পরিবারের সবার মধ্যে যতটুকু পারেন, যেটুকু সময় পারেন একটু ভাগ করে দিন। এবার কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় ঘূর্ণিঝড় আম্পান, কালবৈশাখী ঝড় ও করোনায় ক্ষতিগ্রস্ত আম চাষি ব্যবসায়ীদের গাছের অবশিষ্ট আম ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন মোকামে পাঠানো শুরু হয়েছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ, কৃষি বিপণন অধিদপ্তর ও জেলা মার্কেটিং অফিসের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। খুলনার উপকূলীয় এলাকা দাকুব, পাইকগাছা ও কয়রায় ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধ পুনর্নির্মাণে 2 বছরে পানি উন্নয়ন বোর্ড প্রায় 2,000 কোটি টাকার প্রকল্প নিলেও ভাঙন বন্ধ হয়নি। মানুষের অভিযোগ, ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণের চেয়ে কর্তৃপক্ষ সংস্কারেই বেশি মনোযোগী। এবার টেকসই বেড়ি বাঁধ নির্মাণে প্রায় 4,000 কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে তারা। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। নতুন অর্থ বছরের বাজেটে লৌহজাত শিল্পের কাঁচামালের উপর 15% রেগুলেটরি ডিউটি প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এইচএস কোডের পণ্য বাংলাদেশে উৎপাদন হয় না। বাজেটে কয়েকটি এইচএস কোডভুক্ত পণ্যের রেগুলেটরি ডিউটি 3 থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব করা হয়েছে। এতে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং সরকারও রাজস্ব হারাবে। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি আবুজার কিফারি জুয়েল। সংবাদে আবার নিচ্ছে অশোক লিনে নিফাত অটোস বিরতি। বিরতির পর জানিয়ে ফিরছি দুরন্ত মেসি